আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। চ্যানেলের নাম তো পাল্টিয়ে দিয়েছি, শুধু টুইন সিস্টার লাইফস্টাইলই আসে। চ্যানেলের মুখে টুইন সিস্টার লাইফস্টাইল চলে আসে। তো এই আর কি। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। তো আমার বোন এখন কি করছে, আমি দেখেন এখন পরে চলে আসছি, কারণ আমি রান্নাঘরে এখন। তো আজকে কি কি রান্না বান্না করবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো, দেখাবো। তো এই হলো অবস্থা। তো বোন আবার ঘুরিয়ে দিল, মনে হয় অন্ধকার লাগছে। হ্যাঁ, কালো কালো লাগছে। ও, কালো লাগাটাই সমস্যা। কালো লাগা যাবে না, না, মোটেও যাবে না। তো যাই আর কি। এই বোন এখন ঘরে টুকটাক কাজ করছে। দেখুন দিকটা পুরো ক্লিয়ার। জাস্ট এখন এই রুমের বিছানাটা ঠিক করে শেষ, তখন আমি মোবাইল নিয়ে বসতে পারবো। তখন চোখের ভিতরের মতো লাগতেছে না? ঠিক আছে, বুদবুদ লাগতেছে না। স্যার কি আমি এখন রান্না বান্না করতে যাব, কি কি রান্না বান্না করবো অবশ্যই দেখাবো। তো এই আর কি, টুকটাক কি কাজ করি সেগুলোই আপনাদের মাঝে দেখাবো। আর তোমরা কিন্তু আমাদেরকে একটু ভালোবাসা দাও না, বুঝেছো? ভালোবাসা না দিলে হবে বলো? এত কষ্ট করি বলো, এত কষ্ট তোমরা করে খালি ভিডিও শুধু বানাই। গান মেয়েটা যা কি কান্নাকাটি করে বুঝবো না, মানে কি বলবো, মানে এত কান্নাকাটি করে। মেয়েটাকে দেখে দেখে আমরা দুইজনে মিলে ভিডিও বানাই, কত কষ্ট করি। আর তো মনে করো, আর আমার ভাগ্নি তো শুধু একটাই গান গায়, কাছে এসো, কাছে এসো না। ও তো মানে ক্লোজ আপের গান শুরু করে অ্যাড দেয় যে মনিকা আছে এসো। কোলে নাও গান। হ্যাঁ। এই আর কি। বোন কি করছে দেখেন, নাও তুমি একটু কাজ করো, দেখাই তুমি নাকি কাজ করো না, আমি বলি আসো কাজ না, করো। আমি আপুর মতো তো কাজ করি না, আমি ভাগ্নিকে বেশি রাখি। আর এমনি সামান্য মেয়ে হিসেবে যতটুকু করা, আমি সব কাজ পারি, বাট আমি করি না। আর মনে করেন এই যে এত কিছু তো আমার উপর চাপাই দিছে, আরো বিছানা যদি একটু এলোমেলো হয়, বলবে এই এলোমেলো কেন, এই গুছাই আছে কেন, আয়নানের মতো পুরো সমান করতে। আমার একটু সূচিবাই সমস্যা আছে। আমার হাজবেন্ড ওইরকম, সেজন্য আমি ওইরকম হয়ে গেছি। এজন্য আমিও ওরকম হয়ে গেছি। আমি মনে ওরকম করেন হইনি বিছানা বাবা। চাদর যদি পুরো প্লেন না হয় তাহলে আমার মাথা গরম হয়ে যায়, যেটা কেমন কেমন করছে, এটা কেমন পরিষ্কার করলো হলো। এটা আমার হয় না, তুমি বলো। হ্যাঁ, আমার কাছে থাকতে থাকতে হয়েছে। যদি একদিন আমি আলমারি খুলে দেখাবো না আপনাদেরকে, যে আমার বোনের আলমারি গুছানো, হ্যাঁ খুব সুন্দর করে দেখাবো পুঙ্খানু ভাবে, যে যদি দেখেন আপনাদের ভাইয়া রুমের আলমারিটা গোছানো। এখানে আবার আমাদের রেগুলার কাঁথা যেগুলো ব্যবহার করা হয়, বালিশ, মেয়ের কাঁথা, আমাদের গায়ের কাঁথা, এগুলো দেখানো হয়, মানে এগুলো রাখা হয়, সেগুলো সেই আলমারিটা গোছানো আপনাদেরকে দেখাবো। আপনাদের মন ভরে যাবে, মন ভরে একদম পাতাল পাতাল খাবে, মনটা মানে ভরে পুরো আটটাস খেয়ে যাবেন। এত পরিষ্কার। হ্যাঁ, তো যাই হোক, কত কথা বললাম আমরা দুজনে মিলে। তারপরে এখন চলে যাই রান্নাঘরে। ওকে, যাও তুমি রান্না করে এসো। এই যে দেখেন আমার বান্ধবী মাছ করতেছে। কি মাছ এগুলো? শিং মাছ। আপনাদের ভাইয়া শিং মাছ আনছিল, তারপরে সেই মাছগুলো কুটা হয়নি, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। একবারে ছোট না, তাই না? সাইজগুলো বড় বড়ই আছে। শিং মাছগুলো কাটা শেষ হয়ে গেছে না? শেষ। তো শিং মাছ কাটা শেষ হয়ে গেছে। তো এই দেখেন সবজি, তো এই যে সবজির অবস্থা, এই সবজিগুলো কাটবো এখন। কি কি রান্না করব অবশ্যই দেখাবো। ঠিক আছে, তাহলে আমি গুছিয়ে তারপর রান্না বান্নার সময় আপনাদেরকে কি রান্না করব। ঠিক আছে, তাহলে থাকুন, পাশেই থাকুন। আমি এখন আগে ফুলকপির ঝোলটা রান্না করব শোল মাছ দিয়ে, সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এই তো, আর কিছু দেয়নি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম। এই তো আলুটা এখন নেড়ে চেড়ে নেব একটু, সামান্য একটু পানি দিব। এই তো আমি সামান্য একটু পানি দিয়ে তারপর এখন ঢেকে দিব। চুলায় অল্প অল্প গ্যাস এসেছে, সেই জন্য আমি মাছগুলো ভেজে নিব, কারণ যে পরিমাণ গ্যাস আসছে সেটাতে আমার রান্না হবে না। শোল মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হতে থাকুক। আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো অল্প একটু পানি থাকা অবস্থায় দিয়ে দিব, কারণ ফুলকপিগুলোও কষানো হয়ে যাবে। শীতের মধ্যে কিন্তু ফুলকপির ঝোলটা অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, শুধু আমার মেয়ে পছন্দ করে না, আমরা ফুলকপি সবাই অনেক পছন্দ করি। আর বড় বড় করে কাটলে আমার ভালো লাগে, ছোট ছোট করে ফুলকপি কাটলে আমার ভালো লাগে না, গলে যায়, বিরক্ত লাগে দেখতে।
ভালো করে একটু নেড়ে চেড়ে দেই, দিয়ে ঢেকে দেই, ফুলকপিটা কষানো হয়ে যাক। আর পাশের চুলায় তো দেখা যায় শোল মাছটা ভাজা হচ্ছে। আমার মায়ের হাতের রান্না অনেক খেতে ইচ্ছা করছে, কিন্তু আসলে কিভাবে যাব, মেয়ের পরীক্ষার জন্য যেতে পারছি না, কারণ মেয়ের পরীক্ষা শেষ হবে, তারপরে আবার আপনাদের ভাইয়া যাওয়ার কথা শুনলে ওনার শুরু হয়ে যায়, উনি বলে যাওয়া লাগবে না, এত ঘন ঘন বাবার বাড়িতে যাওয়া কি, এত ঘন ঘন বাবার বাড়িতে যাওয়া লাগবে না। বছরে দেখা যায় একবার যাই, আবার অনেক সময় দেখা যায় 2 বছর পর পরেও যাই, তো এরকম একটা অবস্থা। কিন্তু হাজব্যান্ড সেটা শুনতে চায় না। অনেকের বেলায় এমন হয় বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই বিরক্ত শুরু হয়ে যায়, বাবার বাড়িতে যাওয়াটাই পছন্দ করে না, মনে হয় কি বাবার বাড়ি গেলেই মাথা নষ্ট। আপনাদের ভাইয়া আবার একা ঘরে থাকা পছন্দ করে না, মানে একটু ভয় পায় একা ঘরে থাকতে। অনেকেই আছে একা ঘরে থাকতে পারে না, কিন্তু আমি আবার একা ঘরে থাকা আমার কাছে সমস্যা মনে হয় না, আমি ভয় পাই না। আপনাদের ভাইয়ার আবার একটু ভয় পায়। আর এত বড় ফ্ল্যাটে একা থাকাটাও আমি মনে করি না ভালো, একা ঘরে কিভাবে থাকবে, তো সেই জন্য। কিন্তু অনেক ইচ্ছা ছিল মায়ের হাতে রান্না খাবো, মায়ের বাড়িতে যাব। তো এক জায়গায় থাকতে থাকতে আসলে অনেক মানুষ বোরিং হয়ে যায়, দেখা যায় যে মন মানসিকতা ভালো থাকে না, ভালো কথা বললেও ভালো লাগে না। যদি একবার চিন্তা ভাবনা হয়ে যায় যে বাবার বাড়িতে যাব, যে কোনো মেয়েরই মন মানসিকতা একটু মানে অন্যরকম থাকে, মন খারাপ থাকে যে যেতে দিবে না বা যেতে পারবো না, এরকম চিন্তা ভাবনা করলেই খারাপ লাগে। তো সবারই মন চায় মায়ের হাতের খাবার খেতে। একটা সন্তানের কাছেই মনে হয় মানে পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ খাবার থাকে তাহলে মায়ের হাতের রান্না। প্রত্যেকটা মেয়েরই সেটাই মনে হয়, আমার মতে, মেয়ে হোক আর ছেলে হোক, প্রত্যেকটা সন্তানের এটাই মনে হয় যে আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সবচাইতে মজাদার। তো এটাও আমার কাছে কোনো ভিন্ন না যে মায়ের হাতের রান্না মজা লাগে না। আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সবচাইতে মজার রান্না। আর আমার মা যেমন আমার হাতের রান্না পছন্দ করে, তেমন আমার মায়ের হাতের রান্না আমি পছন্দ করি। আমার মা সবসময় একটু হালকা মশলা খায়, আমি ওই রকম হালকা মশলা খাই, সব কিছুতে মানে অনেক বেশি মশলা ব্যবহার করি না। যেমন আমার মেজো আপা অনেক মশলা খায়, তা আমি আবার ওই মায়ের মতো একটু কম কম মশলা খাই। মায়ের হাতের রান্না যেরকম হয় ঠিক ওই রকম চেষ্টা করি, কিন্তু মায়ের রান্নার মতো তো আর হয় না। তো এই আর কি। তো মাকে অনেক মিস করি, মায়ের হাতের রান্নাকে অনেক মিস করি। মনে হয় কি সেই ছোটবেলার মধ্যে চলে যেতে পারতাম, কত আনন্দ হতো, মায়ের বাড়িতে থাকতে পারতাম। আবার জীবনে যে ভুল ছিল, মানুষ তো জীবনে কত ভুলই করে, প্রত্যেকটা মানুষই মনে হয় যে তাহলে এটা করতাম না, ওইটা করতাম না, সেটা কি আর সম্ভব? সেটা তো আর সম্ভব না। তো এরকমই মনে হয়। আর স্কুল জীবন, কলেজ জীবন, সেই জীবনটার কথা তো আর বললেই নয়, যে এত সুন্দর একটা জীবন তখন গিয়েছে। খুবই মিস করি, খুবই ভালো লাগতো। মনে হয় কি পরীক্ষার পরে ক্লাস না হলেও যেয়ে বসে থাকতাম, এত ভালো লাগতো। কার কার এমন মনে হতো আসলে কলেজ জীবনটা, স্কুল জীবনটা এত আনন্দময়? একটা সময় যখন ছোট ছিলাম তখন মনে হতো মাঝে মধ্যে স্কুল ফাঁকি দিলে দেখা যেত, মা বলতো একটা সময় বুঝবে অবশ্যই স্কুলের কি মূল্য, আফসোস করবা যে আজকে যাওনি, তো একটা সময় আফসোস করবা। তো এখন মনে হয় আসলে জীবনে অনেক আফসোস করি এখন। এই মুহূর্তে মনে হয় কি বাল্য জীবনটা যদি আবার ফিরে আসতো তাহলে অনেক ভালো হতো। মাঠে খেলতে যেতাম, কত কিছু খেলতাম, সেই জীবনটা কোথায়? আর এখন আমি কোথায়? গ্রামের দিনগুলো অনেক সুন্দর গিয়েছিল। প্রতিদিন বিকালবেলা ঘুরতে বের হতাম, মাঠে দৌড়াদৌড়ি খেলতাম, খুবই ভালো লাগতো। আমার মা আগে আমাদের বাসায় আমাদের গরু ছিল 4-5টা, তারপরে দেখা যায় হাঁস মুরগি ছিল। আমাদের বাড়িতে আবার অনেক বড়, মায়ের বাড়ি, হাঁস মুরগি ছিল, এগুলো দেখাশোনা করতাম। এই তো ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। পাশের চুলায় এবার যে ছোট মাছ রান্না করব, গুত্তুম মাছ ভুনা করব। এই তো এখন আমি ঢেকে দিব, একটু টমেটো দিয়ে দিব। ছোট মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর কারেন্টের চুলার মধ্যে হচ্ছে ফুলকপির ঝোলটা। আর এই তো মশলা দিয়েছি, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া সামান্য। এটা কষিয়ে
আমি সামান্য পানি দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। ওর হাতে একটা বিস্কিট দাও তো। শোল মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা একটু বেশি দিলে শীতের ঝোলের মধ্যে খুবই ভালো লাগে। এই তো আমার ছোট মাছ রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে শেষ। আর এই তো ফুলকপির ঝোলটাও হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। তো এই আর কি রান্নাবান্না আজকে। রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে আপু ভাইয়ারা, এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। এই তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি মোটামুটি যতটুকু পারি। এই হলো, থালা বাসন অনেক হয়েছিল, এগুলো সব ধুয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার চলে আসলাম রান্নাঘর থেকে। এই তো ড্রয়িং রুমে সোফাটা একটু গুছিয়ে রাখলে থাকে না, যেমন আপনাদের ভাইয়া তেমন হচ্ছে আমার মেয়ে, একভাবে গুছিয়ে যায় আরেকভাবে থাকে, কোনোভাবে এই দুইজনের জন্য ঠিক রাখতে পারি না। এই দুইটা মানুষ এমন অবস্থা করে সোফার হাল, যে এটা সোফা না, এখানে সারাক্ষণ শুয়ে থাকে। তো এই হলো তাদের অবস্থা। বসে এখন আপনাদের সাথে কথা বলি। ওই যে তো বলেছিলাম রান্নার সময় যে মায়ের বাড়িতে অনেক গরু, হাঁস, মুরগি অনেক কিছু ছিল, তো সেগুলো দেখাশোনা করতাম। এখন আমার আম্মু অসুস্থতার কারণে ওগুলো কোনো কিছুই পালে না, কারণ মা অসুস্থ থাকলে কে দেখবে, সেই জন্য। তো দেখা যায় কি আম্মু কিছু মুরগি পালতো, সেগুলো আবার একদিন আমাদের দেশে আবার অনেক চোর আছে, পুরা মুরগির ঘর ধরেই নিয়ে চলে গেছে। ওইখানে ছিল 15-16টা ডিম পাড়া মুরগি। তোমার ওই ডিম বাচ্চা দিয়ে অনেকগুলো মুরগি ছিল, তো ডিম পাড়া মুরগিগুলোই নিয়ে গেছে, ছোটো বাচ্চাগুলো নেয়নি, আলাদা আলাদা খুব ছিল, ঘর ছিল ছোট ছোট। তো দেখা যায় ওগুলো সব আমাদের বাড়ির সাথে আবার খাল আছে, খালের মধ্যে মুরগির ঘরটা ফেলে দিয়ে মুরগিগুলো সব নিয়ে গেছে। তো সেই কষ্টে আমার মা আর কখনো মুরগি পালতে চায় না, চিন্তা করে এত কষ্ট করে পালবো, তারপর দেখা যায় চোর এসে নিয়ে যাবে, তো সেই জন্য মা কষ্ট পায়। তো মাকে বলেছি মা চোর নিয়েছে তো কি হয়েছে, আবার মুরগি পাললেও দেখা যায় যা নিজেদের মুরগি পাললে দেখা যায় ডিম মুরগি খাওয়া যায়, কিনে আর খাওয়া লাগে না, গ্রামে তো মানুষ সেটাই করে। শহরে তো আমাদের সেরকম সিস্টেম নেই, সেজন্য আমরা করতে পারি না। আমার আবার হাঁস মুরগির প্রতি অনেক মানে খুবই একটা আগ্রহ, যে আমি হাঁস মুরগি লালন পালন করব, এরকম একটা ইচ্ছা, কিন্তু আসলে তো সম্ভব হয়ে ওঠে না। গ্রামের মধ্যে একরকম, শহরের মধ্যে আরেক রকম। দেখা যায় শহরে ভাড়া থেকেও মানুষ বারান্দায় করছে, সেটা তো আর সম্ভব না। তো এই আর কি, মায়ের কথা মনে পড়লো সেজন্য বললাম। মার জন্য অনেক খারাপ লাগতেছে, মাকে দেখতে ইচ্ছে করতেছে, কিন্তু মা তো চাইলেই আসতে পারে না, অসুস্থ থাকে, দেখা যায় সবসময় চাইলে আসতে পারে না। তো কত কথা বললাম আপু ভাইয়ারা, দূর এবং কাছে থেকে যারাই আমাকে দেখছেন না কেন, এবং যারা আমাকে বন্ধু বানিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে বন্ধু বানাননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো একটা মানুষকে দেখলেই তো ভালো লাগে না, দেখতে দেখতে তাকে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। তো এই আর কি, কত কথাই বললাম। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সেই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।